ইট পাথরে গড়া শহরের বদ্ধ জীবন ছেড়ে জঙ্গলে ঘুরতে আসা মানে মানসিক শান্তি ও স্বস্তি এবং কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো। বিভিন্ন রকমের গাছপালা, পশু পাখি ও প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আজকের পর্বে থাকছে বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের কাছে গড়ে ওঠা লামেকাও আরণ্যক ইকো রিসর্ট। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে আধুনিকতার মেলবন্ধন। নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছাড়াও রয়েছে সুইমিং পুল এবং রাত্রিবাসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কটেজ। এছাড়াও এই রিসর্টের কাছাকাছি জঙ্গলের মধ্যেই রয়েছে ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। তাই যদি আপনারা জয়পুর জঙ্গলে ভ্রমণে আসেন তাহলে থাকার জন্য এই রিসর্টটিকে বেছে নিতে পারেন। এই রিসর্ট সম্বন্ধে সমস্ত কিছু তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ শুরু করছি বাঁকুড়া জেলার জয়পুর থেকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জয়পুর জঙ্গলের মধ্যে। আমার আজকের গন্তব্য এই জয়পুর জঙ্গলের মধ্যে গড়ে ওঠা আরণ্যক রিসর্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা পর্যটকদের কাছে একটা খুবই পছন্দের জায়গা হলো এই জয়পুরের মাটিতে গড়ে ওঠা বিভিন্ন রিসর্ট। তাই যে সকল পর্যটকেরা জঙ্গলের প্রকৃতিকে ভালোবাসেন, শান্ত নিরিবিলি পরিবেশ ভালোবাসেন, সেই সব পর্যটকদের কাছে থাকার জন্য আদর্শ জায়গা হলো এই আরণ্যক রিসর্ট। জয়পুর বাসস্ট্যান্ড থেকে বিষ্ণুপুরের দিকে যাবার পথে জঙ্গলের মধ্যে প্রবেশ করে 2 কিলোমিটারের মতন পথ এসেই রাস্তার ধারেই দেখতে পেলাম একটি বোর্ডের মধ্যে লেখা রয়েছে আরণ্যক ইকো রিসর্ট যাবার রাস্তা। জয়পুর বাসস্ট্যান্ড থেকে এই রিসর্টের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। সবুজের সমারোহে ঘেরা এই জঙ্গলের শান্ত ও নীরব প্রকৃতির বুক চিরে চলে গিয়েছে কালো পিচ বাঁধানো রাজপথ। তবে একটা সময়ে এই জঙ্গলেই ডাকাতির প্রকোপ ছিল ভীষণই। বিশেষ করে 80-র দশকে এই জঙ্গলে ডাকাতির ঘটনা প্রায়শই ঘটত। যেহেতু বাঁকুড়া ও বিষ্ণুপুর থেকে কলকাতা এই পথের ওপর দিয়েই যেতে হতো, তাই ডাকাতরা তখন টার্গেট করত বিশেষ করে বাসের মধ্যে থাকা যাত্রীদেরকেই। সেই সময় এই পথের ওপর দিয়ে যাওয়া যানবাহনগুলি দলবদ্ধ এবং সারিবদ্ধভাবে জঙ্গল পার করত, যাতে ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে বর্তমানে ডাকাতির ঘটনা তেমনভাবে আর শোনা যায় না, তাই এখন আর সে ভয়ও নেই। আরণ্যক রিসর্ট লেখা বোর্ডটি দেখে তার পাশের রাস্তাটি ধরে এখন চলেছি আরণ্যক রিসর্টের দিকে। সামনের দিকে যত আগিয়ে চলেছি জঙ্গলকে কাছ থেকে তত বেশি ঘন ও গভীর দেখাচ্ছে। দুপাশারি সবুজে ঘেরা শাল, সেগুন, মহুয়া গাছের সারি, আর তার মধ্যিখানেই সরু কালো পিচের রাস্তা। সবুজের সমারোহে ঘেরা প্রকৃতি কতই না সুন্দর। চারিপাশে নির্জনতার মাঝে নীরব হয়ে দাঁড়িয়ে থাকা ছোট বড় গাছগাছালি আর তার মধ্যে জড়িয়ে থাকা লতাপাতার ঝোপঝাড় সবকিছু মিলেমিশে একাকার হয়ে রয়েছে। তাই সত্যি বলতে কি, চোখের সামনে প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখে মনে হতেই পারে এ যেন কোনো শিল্পীর রং তুলি দিয়ে আঁকা ছবি। তবে এই জঙ্গলের মধ্যে একটু চোখ কান খোলা রেখে যাওয়াই ভালো, কারণ কখন যে গজরাজের দল সুর তুলে ছুটে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এছাড়াও কপাল যদি ভালো হয় তাহলে অন্য কোনো বন্যপ্রাণীদের দেখা মিললেও মিলতে পারে। অবশেষে চলে আসলাম আরণ্যক ইকো রিসর্টের মেন গেটের সামনে। এখন চলুন তাহলে প্রবেশ করা যাক রিসর্টের ভেতরে। এই রিসর্টের সব থেকে কাছের রেল স্টেশন হলো বিষ্ণুপুর। কলকাতার দিক থেকে যারা রেলপথে আসবেন, সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস বা শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস ধরে নামতে হবে বিষ্ণুপুর স্টেশনে। তারপর বিষ্ণুপুর স্টেশন থেকে জয়পুর আসার জন্য অনেক ছোট গাড়িও ভাড়া পাওয়া যায়। আবার বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে অনেক বাসও পাওয়া যায়। বিষ্ণুপুর থেকে জয়পুরের দূরত্ব 15 কিলোমিটার। এছাড়াও কলকাতা থেকে সড়ক পথে আসতে হলে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে সরাসরি ভায়া ডানকুনি, আরামবাগ, কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরেও আসা যায় জয়পুর। দূরত্ব 125 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি। তবে এই জয়পুর থেকে আরণ্যক ইকো রিসর্ট যাবার জন্য অনেক টোটো গাড়িও ভাড়া পাওয়া যায়। রিসর্টের ভেতরে প্রবেশ করেই ডান দিকেই রয়েছে রিসেপশন।
রিসেপশনের মধ্যে এই দাদাকে দেখছেন, এই দাদাই আমাকে এই রিসর্টটি সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন। রিসেপশনের বিপরীত দিকেই আছে ছোট্ট একটা পাতিলেবুর বাগান এবং গাছগুলিতেও প্রচুর লেবু ধরে রয়েছে। এই রিসর্টটি খোলা হয় সকাল 6টার সময় এবং বন্ধ করা হয় রাত্রি 10টার সময়। রিসর্টের মধ্যে এইরকম খড়ের ছাউনি দেওয়া বেশ কয়েকটি বসার জায়গা করা আছে। মন চাইলে এখানে বসে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চও করতে পারবেন এবং পরন্ত বিকেলে বসে রিসর্টের চারিপাশের দৃশ্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কাটাতেও পারবেন। বসার জায়গার পাশে দুটো দোলনাও রয়েছে। এখন এই গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলেরা রিসর্টের ভেতরে বেড়াতে এসে এই দোলনার মধ্যে তারা নিজেদের মতন করে মজা করছে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা রিসর্টের ভেতরেই আছে, তবে তার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয় না। গাড়ি পার্কিং এর পাশেই আছে রিসর্টের রেস্টুরেন্ট। বাঙালি থালি থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ সব রকমেরই খাবার দাবার পাওয়া যায় এখানকার রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এছাড়াও রুম বুকিং করা থাকলে রাত্রি 10টার পর খাবার চাইলে সেটা আগের থেকে ফোন করে জানাতে হবে। এখন প্রবেশ করলাম রেস্টুরেন্টের ভেতরে, আর ভেতরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন চলে এসেছি সুইমিং পুলের সামনে। এই রিসর্টে ঘুরতে এসে যদি সুইমিং পুলে নামতে ইচ্ছে করে তাহলে সেক্ষেত্রে চার্জ লাগবে জনপ্রতি 500 টাকা, তবে অবশ্য রুম নিলে সুইমিং ফ্রি। এরপর আপনাদেরকে বলি এই রিসর্টে রাত্রিবাসের জন্য রুম সম্বন্ধে। এই রিসর্টটিতে কনফারেন্স হলের পাশাপাশি আছে বিভিন্ন ধরনের কটেজ। কটেজ রুমের ভেতরে আরামদায়ক ও প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। এই রিসর্টের চেক আউট টাইম হলো সকাল 11টা, আর সমস্ত রুম ভাড়ার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়। এটা হলো ব্যাম্বু কটেজ। এসি রুম, সুসজ্জিত আরামদায়ক বিছানা, 4টি চেয়ার, একটি টি টেবিল সহ এলসিডি টিভিও রয়েছে। এছাড়াও অ্যাটাচ বাথরুম, কোমোড গিজার আছে। এই রুমটির ভাড়া দুজনের জন্য 4000 টাকা। এটি হলো মাটির কটেজ। এসি রুম, সুসজ্জিত আরামদায়ক বিছানা, 2টি চেয়ার, একটি টি টেবিল সহ সোফা এবং এলসিডি টিভি রয়েছে। এছাড়াও অ্যাটাচ বাথরুম এবং কোমোড গিজার আছে। এই রুমটির ভাড়া 3 জনের জন্য 4500 টাকা। এটি হলো ডিলাক্স কটেজ। এসি রুম, সুসজ্জিত আরামদায়ক বিছানা, 2টি চেয়ার, একটি টি টেবিল সহ এলসিডি টিভিও রয়েছে। এছাড়াও অ্যাটাচ বাথরুম এবং কোমোড গিজার আছে। এই রুমটির ভাড়া দুজনের জন্য 3500 টাকা। এছাড়াও প্যাকেজ সিস্টেমের রুম ভাড়া নিলে সেক্ষেত্রে চার্জ পড়বে জনপ্রতি 2500 টাকা। তার মধ্যে থাকছে লাঞ্চ থেকে ব্রেকফাস্ট পর্যন্ত। রিসর্টের রুম ভাড়া সম্বন্ধে বা আরও অন্যান্য তথ্য সম্বন্ধে জানার জন্য ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, তাই আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। আরণ্যক ইকো রিসর্ট ঘোরা শেষ, তাই এখন বেরিয়ে যাচ্ছি রিসর্ট ছেড়ে। রিসর্ট থেকে বাইরে বেরিয়ে এসেই আবারও একবার ছুটে চলা সেই জঙ্গলের পথ ধরেই আমার এবারের গন্তব্য ব্রিটিশ আমলের সেই পরিত্যক্ত বিমান ঘাঁটি। এখন চলুন তাহলে আজ আপনাদেরকে সেই বিমান ঘাঁটিটিও ঘুরে দেখাবো এবং তার অজানা ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরবো। আপাতত এই জঙ্গলের জনমানবহীন শুনশান পথে চলেছি একাকী আমরা দুজন, আমি আর আমার বাইকের পিছনে বসে থাকা আমার এক বন্ধু। শুধুমাত্র মাঝে মধ্যে 2-1টা মোটর বাইক যাতায়াত ছাড়া আর কোনো মানুষজনের দেখা বা জনবসতির দেখা একেবারেই নেই। তাই যেদিক দিয়েই তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল।
চলে আসলাম পিয়ারডোবা এয়ারফিল্ড। এটি মূলত বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের মাঝেই অবস্থিত এবং জয়পুর বাসস্ট্যান্ড থেকে একটা টোটো গাড়ি ভাড়া করেও আসা যায় এখানে। দূরত্ব 13 থেকে 14 কিলোমিটার। তবে বর্তমানে এই জায়গাটি এখানকার স্থানীয় মানুষের কাছে বাসুদেবপুর চাতাল নামে পরিচিত। জয়পুর বা বিষ্ণুপুরের আকর্ষণগুলির মধ্যে এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান। চারিপাশে সবুজে ঘেরা জঙ্গল এবং একেবারে জনমানবহীন একটি পরিত্যক্ত জায়গা। দেখে মনে হতে পারে যেন অন্য কোথাও চলে এসেছি। পরিত্যক্ত বিমান ঘাঁটি যেন এক ভুতুরে জায়গা। তবে এই জঙ্গলের নির্জন জায়গাটির ভালো লাগা এবং গা ছমছমে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে বেশ কিছু জিনিসের ভয়ের কারণও, যেমন বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব ছাড়াও হাতির ভয়ও ভীষণভাবেই রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা এই জঙ্গলে যুদ্ধ বিমান ওঠানামা করার জন্য এই বিমান ঘাঁটিটি তৈরি করেছিলেন। এর রানওয়েটির দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার। 1942 সালে এটি তৈরি করা হয়েছিল এবং 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যবহৃত হয়েছিল। যুদ্ধ শেষ হবার পর 1945 সালে 26শে সেপ্টেম্বর এটি ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এই পরিত্যক্ত বিমান ঘাঁটি একটি রহস্যময় ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।